হ্যালো বন্ধুরা, স্বাগতম এসসিএম নেক্সট জেন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা সহজ ভাষায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিখি। সো আর দেরি না করে চলুন শুরু করি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করবেন। চলুন আজ এমন একটা জগতের ভেতরে ঢু মারা যাক যা আমাদের চারপাশের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বেশিরভাগ সময়ই থাকে চোখের আড়ালে। কখনো কি ভেবে দেখেছেন এই যে ডিভাইসটা এখন ব্যবহার করা হচ্ছে, সেটা ফোন হোক বা ল্যাপটপ, ঠিক কিভাবে হাতে এসে পৌঁছালো? প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের এক অবিশ্বাস্য সফরের দিকে নিয়ে যাবে। আর সেই উত্তরটা হল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংক্ষেপে এসসিএম। এটা একটা বিশাল অদৃশ্য নেটওয়ার্ক, যা একটা জিনিস তৈরির কাঁচামাল থেকে শুরু করে একদম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো পর্যন্ত সবকিছু সামলায়। আর এই বিশাল সিস্টেমটার নিজস্ব একটা গোপন ভাষা আছে, কিছু কোড ওয়ার্ড আছে, যা আমরা আজ ভাঙার চেষ্টা করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, একটা প্রোডাক্টের জীবনচক্রের একেবারে প্রথম ধাপে কিভাবে একটা আইডিয়া বাস্তবে রূপ নেয়। যে কোনো প্রোডাক্টের প্রথম পরিচয় হলো তার এসকেইউ বা স্টক কিপিং ইউনিট। ভাবুন তো, এটা হলো একটা প্রোডাক্টের বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদের মতো। ধরুন একটা নীল রঙের মিডিয়াম সাইজের টি শার্টের একটা এসকেইউ থাকবে, আবার ঠিক একই টি শার্টের লাল রঙেরটার জন্য কিন্তু একটা সম্পূর্ণ আলাদা এসকেইউ থাকবে। এই ইউনিক কোডটা ছাড়া লক্ষ লক্ষ প্রোডাক্টের ভিড়ে সঠিক জিনিসটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। আচ্ছা, প্রোডাক্টের পরিচয় তো হলো, কিন্তু জিনিসটা বানাতে কি লাগবে? এখানেই আসে বিওএম, মানে বিল অফ মেটেরিয়ালস। সোজা কথায় এটা হলো প্রোডাক্টের রান্নার রেসিপি। একটা স্মার্টফোন বানাতে ঠিক কোন মডেলের স্ক্রিন, কোন প্রসেসর, এমনকি কতগুলো স্ক্রু লাগবে, তার সবকিছুর নিখুঁত একটা লিস্ট। এই রেসিপি ছাড়া প্রোডাকশন শুরুই হতে পারে না। এখন প্রশ্ন হলো, এই প্রোডাক্টটা কখন বানানো হবে? এখানে দুটো প্রধান কৌশল আছে। একটা হলো মেক টু স্টক, যেখানে কোম্পানিগুলো বাজারের চাহিদা অনুমান করে আগে থেকেই জিনিস বানিয়ে স্টকে রাখে। আরেকটা হলো মেক টু অর্ডার, যেখানে কাস্টমারের কাছ থেকে অর্ডার কনফার্ম হওয়ার পরেই প্রোডাকশন শুরু হয়। যেমন ধরুন একটা কাস্টমাইজড গাড়ি। কোন পথে যাওয়া হবে সেটা নির্ভর করে প্রোডাক্ট আর বাজারের উপর। বেশ, প্রোডাক্ট তো রেডি, এবার আসল খেলা শুরু। জিনিসটাকে ফ্যাক্টরি থেকে বের করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া। আর এখানেই আমরা প্রবেশ করি লজিস্টিক্সের বিশাল গোলকধাঁধায়। অনেক কোম্পানিই কিন্তু এই পণ্য পরিবহন বা গুদামে রাখার মতো জটিল কাজটা নিজেরা করে না। তারা এই কাজের জন্য বিশেষজ্ঞদের ভাড়া করে, যাদেরকে বলা হয় 3PL বা থার্ড পার্টি লজিস্টিক্স কোম্পানি। এরা ট্রান্সপোর্ট থেকে শুরু করে ওয়্যারহাউজিং পুরো ব্যাপারটা সামলায়, যাতে মূল কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি আর মার্কেটিংয়ের দিকে মন দিতে পারে। একটা আধুনিক ওয়্যারহাউসের পেছনে কিন্তু একটা সুপার কম্পিউটার ব্রেইন কাজ করে, আর সেটাই হলো WMS বা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারটা সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে কোন প্রোডাক্টটা ঠিক কোথায় রাখা আছে, কোনটা আগে পাঠাতে হবে, আর কর্মীদের জন্য সবচেয়ে কম সময়ে জিনিসটা খুঁজে বের করার রাস্তা কোনটা। এটা ছাড়া একটা বিশাল ডিস্ট্রিবিউশন সেন্টার চালানো আজকের দিনে ভাবাই যায় না। সাপ্লাই চেইনের দুনিয়ায় একটা দারুণ স্মার্ট কৌশল আছে, নাম তার ক্রস ডকিং। এখানে কি করা হয়? জিনিসপত্র ওয়্যারহাউসে স্টক না করে একটা ট্রাক থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা আউটগোয়িং ট্রাকে তুলে দেওয়া হয়। এতে যে কি পরিমাণ সময় আর টাকা বাঁচে তা অবিশ্বাস্য। সাপ্লাই চেইনের গতি বেড়ে যায় বহুগুণ। এতক্ষণ তো দেশের ভেতরে কথা হলো, এবার আমাদের প্রোডাক্টটা পাড়ি দেবে 7 সমুদ্র 13 নদী। আর যখনই কোনো প্রোডাক্ট এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে যায়, তখন তাকে একদম নতুন একগুচ্ছ নিয়মকানুনের মুখোমুখি হতে হয়। আন্তর্জাতিক শিপিংয়ের প্রথম প্রশ্নটাই হল, জিনিসপত্র যাবে কিভাবে? যদি পাঠানোর মতো অনেক মাল থাকে, তাহলে একটা পুরো কন্টেনার একাই ভাড়া নেওয়া হয়। একে বলে FCL বা ফুল কন্টেনার লোড। আর যদি জিনিস কম থাকে, তাহলে অন্য আরও কয়েকজনের সাথে একটা কন্টেনার শেয়ার করা হয়, যাকে বলে LCL। ব্যাপারটা অনেকটা একটা পুরো বাস রিজার্ভ করা আর বাসের একটা টিকিট কাটার মতো। আন্তর্জাতিক ব্যবসায় একটা বিশাল প্রশ্ন হল, ঝুঁকিটা কার? মাল মাঝপথে নষ্ট হলে বা হারিয়ে গেলে তার দায় কে নেবে? ক্রেতা না বিক্রেতা? এই মারাত্মক বিভ্রান্তি দূর করার জন্যই তৈরি হয়েছে ইনকোটার্মস। এটা হলো একটা আন্তর্জাতিক রুল বুক, যা পরিষ্কার করে দেয় যে শিপিংয়ের খরচ আর ঝুঁকি কার ঘাড়ে কতটা পড়বে। যেমন ধরুন EXW বা এক্স ওয়ার্কস টার্মটার মানে হল বিক্রেতার কাজ তার ফ্যাক্টরির দরজাতেই শেষ। মাল তুলে নেওয়ার পর থেকে সমস্ত খরচ আর ঝুঁকি ক্রেতার। আবার দেখুন FOB বা ফ্রি অন বোর্ড, এখানে বিক্রেতা মালটা জাহাজে তুলে দেওয়া পর্যন্ত ঝুঁকিটা নিজের কাঁধে রাখে। এই টার্মগুলো না বুঝলে আন্তর্জাতিক বাণিজ্যে এগোনোই মুশকিল। প্রত্যেকটা প্রোডাক্টের একটা আন্তর্জাতিক পাসপোর্ট থাকে, যার নাম HS কোড।
এই বিশ্বজনীন কোডটায় সারা পৃথিবীর কাস্টমস অফিসারদের বলে দেয় যে বাক্সের ভেতর ঠিক কী জিনিস আছে, আর এই কোডের উপর ভিত্তি করেই ঠিক হয় কত টাকা ট্যাক্স বা ডিউটি লাগবে। ভুল কোড দেওয়া মানেই কাস্টমসে মাল আটকে যাওয়ার ভয়। আর আন্তর্জাতিক চালানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পাওয়ারফুল ডকুমেন্টটা হল বিল অফ লেডিং বা BOL। এর 3টে প্রধান কাজ আছে। 1, এটা প্রমাণ করে যে শিপিং কোম্পানি মালটা হাতে পেয়েছে। 2, এটা প্রেরক আর পরিবহনকারীর মধ্যে একটা আইনি চুক্তি। আর সবচেয়ে জরুরি হল এটা পণ্যের মালিকানা প্রমাণ। যার হাতে অরিজিনাল BOL, আইনত পণ্যটা তারই। চলুন এবার একটু জুম আউট করা যাক। একটা প্রোডাক্টের জার্নি তো দেখলাম, কিন্তু এই যে এত বড় একটা সিস্টেম, এটা আসলে ম্যানেজ করা হয় কিভাবে? অনেকেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর লজিস্টিক্সকে এক করে ফেলে, কিন্তু এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে। সহজ করে বললে লজিস্টিক্স হলো জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এটা হলো সাপ্লাই চেনের একটা অংশ। আর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হলো পুরো ছবিটা দেখা, কাঁচামাল কোথা থেকে আসবে, প্রোডাকশন কিভাবে হবে, আর শেষ পর্যন্ত গ্রাহকের হাতে কিভাবে পৌঁছাবে তার সবকিছুর কৌশলগত পরিকল্পনা। লজিস্টিক্স হলো একটা কাজ, আর সাপ্লাই চেন হলো পুরো প্রক্রিয়াটা। একটা কথা আছে, আপনি যা মাপতে পারবেন না তা ম্যানেজও করতে পারবেন না। সাপ্লাই চেন কতটা ভালো কাজ করছে সেটা বোঝার জন্য ব্যবহার করা হয় KPI বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এগুলো হলো কিছু নির্দিষ্ট মাপকাঠি যা বলে দেয় সিস্টেমটা কতটা দক্ষতার সাথে চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ KPIগুলোর মধ্যে একটা হলো OTIF, মানে অন টাইম ইন ফুল। এর সোজা মানে হলো গ্রাহক কি সঠিক পণ্য সঠিক পরিমাণে এবং একদম ঠিক সময়ে হাতে পেয়েছেন। এই একটা মেট্রিকই কাস্টমার কতটা খুশি আর সাপ্লাই চেন কতটা সফল সে সম্পর্কে অনেক কিছু বলে দেয়। বর্তমানের ভাষা তো আমরা বুঝলাম, কিন্তু এই সিস্টেমের ভবিষ্যৎ কি? বিশ্বজুড়ে পণ্যের এ প্রবাহ আগামী দিনে কোন দিকে যাচ্ছে? ভবিষ্যতের দিকে তাকালে কয়েকটা জিনিস একদম পরিষ্কার। কোম্পানিগুলো এখন রেজিলিয়েন্স বা ধাক্কা সামলানোর ক্ষমতার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও IoTর মতো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে, পরিবেশ বান্ধব গ্রিন লজিস্টিক্স গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর রিয়েল টাইম ট্র্যাকিং ছাড়া যেন চলছেই না। এই যে রেজিলিয়েন্স বা সহনশীলতা শব্দটা এখন এত শোনা যায়, এর মানেটা কি? এর মানে হল যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা রাজনৈতিক সংকট, তার জন্য আগে থেকে প্রস্তুত থাকা, সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত অনিশ্চয়তা চারিদিকে, আমাদের এই গ্লোবাল সাপ্লাই চেইন কি ভবিষ্যতের বড় বড় চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য সত্যি তৈরি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।